শ্রীরামপুর বেতারবাণীর ঘরের বাড়ি অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি ডক্টর সুমিত বসু মহাশয়কে। আসুন আপনারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করুন। সুমিত, তুমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, এখন প্রাক্তনী, আর এখন তুমি আছো বোলপুরে। সেখানে তুমি রবীন্দ্রসঙ্গীত বিভাগের যে সঙ্গীত নাটক নৃত্য বিভাগ রয়েছে সেখানে মণিপুরী নৃত্য করছো এবং সেখানে তুমি সহকারী হিসেবে আছো। বলো, তোমার সেখানে কেমন লাগছে? প্রথমত এটা খুব আনন্দের যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তারপরে আমি শান্তিনিকেতনে দীর্ঘ 24 বছর হলো আমার সঙ্গীত ভবনে মণিপুরী নৃত্যের অধ্যাপনাতে। তো জবে জয়েন করেছিলাম, মানে যখন এসেছিলাম তখন একটা ভাব ছিল এরকম যে গুরুদেবের গানের সঙ্গে যে আমরা নাচগুলো করে থাকি সেটা কিরকম ভাবে হয়। কারণ রবীন্দ্রভারতীতে যখন আমি শিখেছিলাম সেখানে অসিতদা, গায়ত্রীদি ছিলেন, তাদের যে ধারাটা দেখেছি সেটা সম্পূর্ণ উদয় শঙ্করের একটা ধারা। কারণ রবীন্দ্রভারতী তৈরি হয়েছিল উদয় শঙ্করের হাত ধরে। কিন্তু সেই ধারার পরবর্তীকালে যখন বিশ্বভারতীতে এলাম, তো বিশ্বভারতীতে এসে যেটা আমার সবচেয়ে মানে একটা চেঞ্জ লাগলো সেটা হলো যে শান্তিনিকেতনে কিন্তু রবীন্দ্রনাথের নাচের যে ধারা বা রবীন্দ্রনাথের গানের যে নৃত্য নির্মিতি করা হয় সেটা কিন্তু একটু অন্যরকম। কারণ সেখানে মণিপুরী নৃত্য এবং কথাকলি নৃত্য এই দুটো হচ্ছে মূল তার বিষয় থাকে। যদিও আজকে বিশ্বভারতীতে বা শান্তিনিকেতনে যে নাচ আমরা দেখতে মানে পাচ্ছি আর কি, সেটা অনেকটাই বিতর্কের বিষয় আছে। কারণ যারা আগেরকার দিনে ছিলেন তারা যেভাবে নাচটা তৈরি করেছিলেন বা তারা যেভাবে নাচের কথাটা ভাবছেন, আজকে কিন্তু সেটা ভাবা হচ্ছে না, আজকে সেরকম ভাবে আর হয় না। তার কারণ হচ্ছে যে কথাকলি নাচের যারা গুরুরা ছিলেন, আমি এটা শুনেছি, মানে আমার এটা পরম সৌভাগ্য যে আমি এমন কিছু মানুষের মানে সাহচর্য লাভ করেছি যারা সরাসরি গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গ পেয়েছেন। তাদের মধ্যে শান্তিদেব ঘোষ ছিলেন, তাদের মধ্যে অমিতা সেন ছিলেন, এবং তার মধ্যে প্রীতি ভৌমিক মানে অনুদি, এবং অনুদির দিদি হাসিদি, যদিও হাসিদি কলকাতায় থাকতেন কিন্তু বেশ কয়েকবার শান্তিনিকেতনে উনি গেছেন। তো এদের কাছে আমি মানে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এদের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। আমি এদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে রবীন্দ্রনাথ মণিপুরী নাচকে এত ভালোবাসলেন কেন। এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার মনে হয়েছে। এটা আমার একটা প্রশ্ন। হ্যাঁ, তো আসলে রবীন্দ্রনাথ মণিপুরী নাচকে এত ভালোবাসলেন কেন, এবং মণিপুরী নাচকে আনার জন্য উনি সুদূর ত্রিপুরা থেকে গুরুদেরকে নিয়ে এলেন শান্তিনিকেতনে রাজাকে ভুলে। তো এর যে একটা লম্বা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ যে সময় নৃত্য চর্চা শুরু করছেন শান্তিনিকেতনে, অফিসিয়ালি আমরা জানি যে 1920 সাল হলো একটা মাইলস্টোন ইন্ডিয়াতে বা শান্তিনিকেতনের ক্ষেত্রে, যেখানে ত্রিপুরা থেকে প্রথম বুদ্ধিমন্ত সিংহ এসেছিলেন মণিপুরী নাচ শেখাতে। এবং সেখানে ছাত্রছাত্রীরা যখন তারা শিখতে যায় তারা খুব লজ্জা পায়, কারণ তারা খুব সংকোচ বোধ করছিলেন। তো সেই সময় ধরো রবীন্দ্রনাথের বয়স কত হবে, প্রায় 60-এর কাছাকাছি, কারণ 1920 সাল মানে তো রবীন্দ্রনাথের প্রায় 60 বছর হয়ে গেছে। জীবনের শেষ প্রান্তে এসে উনি নৃত্যকে নিয়ে ভীষণ ভাবে চর্চা করতে আরম্ভ করেছিলেন। তো সেই সময় গুরুদেব নিজে নাচ করেছেন, মানে ওদের লজ্জা ভাঙানোর জন্য। তো এটা একটা বড় ব্যাপার। এবং উনি মেয়েদেরকে যখন ইন্ট্রোডিউস করছেন, ছেলেদেরকে যখন ইন্ট্রোডিউস করছেন, তারা তো সবই নন ডান্সার। রবীন্দ্রনাথ যে নাচ শুরু করেছেন যাদেরকে দিয়ে, তারা প্রত্যেকেই ছিলেন নন ডান্সার। এটা আমাদের মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যখন তার নৃত্য চর্চা শুরু করেন সেই সময় কিন্তু শান্তিনিকেতনে নৃত্য বলে কিছু ছিল না। আর রবীন্দ্রনাথের মূল যে বিষয়টা ছিল, যেটা উনি বারবার বলছেন, যে ভাবের কথা। উনি বারবার বলছেন আমার নাচ হচ্ছে ভাবের নাচ। হ্যাঁ, তুমি একটা কথা বারবার বলো, যেটা আমি দর্শক বন্ধুদের এবং নৃত্যশিল্পীদের বলতে চাই। আমাকে অনেকবার বলেছো যে রবীন্দ্র ভাব নৃত্য, এটা আমরা সত্যি আমরা ইউজ করি না, আমরা ব্যবহার করি রবীন্দ্র নৃত্য।
এই জায়গাটা থেকেই সেইটাই আর কি, রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, এইটা আমাদের সত্যি জানা দরকার আছে। আসলে হয়তো আমারও যেটা মনে হয়েছে, নিজে পড়াশোনা করে বুঝে এইটা হয়তো সকলের পক্ষে হয় না, কারণ আমরা একরকম ভাবে শিক্ষা প্রাপ্ত হই, গুরুদের কাছে একরকম ভাবে শিখি, মাস্টারমশাইদের কাছে আর একরকম ভাবে শিখি, কিন্তু যখন আমরা ব্যবহারিক জীবনে সেটা আসে, যখন সেটা ব্যবহারিক জীবনে আসে, এবং যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে, রবীন্দ্রভারতী থেকে যখন বিশ্বভারতীতে গেলাম, তখন গিয়ে আমি যে পরিবেশটা দেখলাম, আমাকে সেই পরিবেশের মধ্যে যখন সেই নাচের কম্পোজিশন গুলো আমি দেখছি কিভাবে করা হচ্ছে, তো সেই সমস্ত কম্পোজিশন গুলো কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, তার একটা ইতিহাস রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে আজও শান্তিনিকেতনে যে আমরা ওরে গৃহবাসীর নাচটা দেখি, পুরোপুরি মণিপুরের উপরে কম্পোজিশন। এই নাচ তৈরি হয়েছিল প্রায় 1925 সালে, মানে নবকুমার সিংহ যিনি এসেছিলেন, তার পরবর্তীকালে এই বসন্ত উৎসবের সময় এই নাচটা তৈরি হয় পিওর মণিপুরিতে। আজও ট্র্যাডিশনালি এই নাচ চলছে। এবং বৃক্ষরোপণের যে নাচ, মরুবিজয়ের কেতন উড়াও, এই নাচটারও কম্পোজিশন একই মণিপুরিতে করা হয়েছে। হলকর্ষণের যদি আমি নাচ দেখি, ফিরে চল মাটির টানে, সেটাও কিন্তু ওই একই রকম ভাবে যাবে, ওই মণিপুরি ওই একই আঙ্গিকে একই স্টেপিং। অর্থাৎ ওই সময়কার নাচের মধ্যে মণিপুরি ভাবধারা সবচেয়ে বেশি ছিল। এটা মানে কি বলবো, রবীন্দ্রনাথের সময়কার নাচের কথা আমি বলবো। আর সত্যি কথা বলতে কি, শান্তিনিকেতনে মণিপুরি নৃত্যধারা যদি আমি দেখি, এটা একটা বহমান, একটা চলমান একটা শিল্প, এটাকে কখনো ত্যাগ করা যায় না। এই নৃত্যধারাকে যদি শুরু থেকে আমি ধরি, তাহলে আমি এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্রথম ভাগ হচ্ছে গুরুদেব নিজে যা শুরু করছেন। এখন স্বভাবতই একটা প্রশ্ন সবচেয়ে আগে আসে, যেটা আমি ক্লাসে সকল ছাত্রছাত্রীদের যেহেতু আমি পড়াই, সেজন্য আমার একটা প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ যে নাচ গান, মানে গানটা তো করেইছেন, সেটা উনি বলেওছেন, গান নিয়ে অনেক লেখালেখি আছে ওনার, তো নাচের বিষয়ে যখন রবীন্দ্রনাথ আসছেন, তাহলে রবীন্দ্রনাথ নাচ কি জানতেন? রবীন্দ্রনাথ কি নৃত্যশিল্পী ছিলেন, নাকি রবীন্দ্রনাথ নাচটা মন থেকেই এলো রবীন্দ্রনাথের? কিন্তু এটা নিয়ে ওনার ভেতর নাচের উন্মাদনা অনেক, মানে আমি যেটা পড়েছি যে অনেক শৈশবকাল থেকেই ছিল। হয়তো সেটা পারিপার্শ্বিক ক্ষেত্রে উনি ওটাকে প্রকাশ করতে পারেননি, বিদেশে গেছেন, সেখানে গিয়েও তো উনি যে ডান্স দেখেছেন এবং সেখান থেকে উনি কিন্তু অনেকটা উৎসাহিত হয়েছেন, এবং সেটা হয়তো সবটা উনি তখন মানে কি বলবো প্রচলন করতে পারেননি, কিন্তু শেষ বয়সে এসে উনি সেটা করলেন, সেটা একটা চারিদিক থেকে আহরণ করে নিয়ে এসে উনি এটা করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ, আমার বক্তব্য হচ্ছে, রবীন্দ্রনাথ যদি নাচ শিখে থাকেন, সেটা কি নাচ শিখেছিলেন? এটা আমার প্রথম প্রশ্ন, দর্শকদের কাছেও যেমন, ছাত্রছাত্রীদের কাছেও তেমন। রবীন্দ্রনাথ কি নাচ নাচতেন? রবীন্দ্রনাথ কিভাবে নাচের মধ্যে এলেন? এই যে বিষয়গুলো উনি দেখেছিলেন, দেখে ওনার ভালো লেগেছিল, অনেক কিছু নাচ ওনার দেখে ভালো লেগেছিল। না, সেটা তো হয়েছে, কারণ দেখেছেন উনি কবে, উনি যে নাচগুলো দেখেছেন, পরবর্তীকালে উনি নৃত্য যে বইটা, প্রতিমা দেবীর বইতে ওনার যে বক্তব্য আমরা দেখতে পাই, সেখানে উনি পরিষ্কার বলছেন যে আমি সারা পৃথিবী ঘুরেছি, এবং সারা পৃথিবী ঘুরে আমি বিভিন্ন দেশের বিভিন্ন নাচ দেখেছি, এবং সেই নাচগুলো দেখে আমার মনে হয়েছে যে এই নাচগুলো সম্পর্কে আমার গানের সঙ্গে কিছু কিছু নাচের মানে একটা সম্পৃক্ততা থাকতে পারে, হতে পারে, সেটা নিয়ে উনি ভেবেছেন। কিন্তু উনি নিজে যে নাচ চর্চা করেছেন, সেটা তো সম্পূর্ণভাবে ইউরোপিয়ান ডান্স। কারণ উনি 1878 সালে যখন উনি যান, 16-17 বছর বয়সে বিলেতে গেলেন, প্রথম বছর 12 বছর, 1 বছর 1.5 বছর ছিলেন, 1.5 বছর ছিলেন, তো ওখানে প্রত্যেক ইভিনিং পার্টিতে ওনাকে নাচতে হতো বিদেশিনীদের সঙ্গে। এবং উনি জীবন স্মৃতিতে খুব সুন্দর একটা বর্ণনা ওনার দেওয়া আছে, আমি এই বর্ণনাটা আমি একটু চাই, একটু তুমি মানে শোনো, যে জীবন স্মৃতিতে গুরুদেব রবীন্দ্রনাথ কিরকম বলছেন যে নাচের বিষয়, এটা আমাকে খুব মানে ভীষণ রকম মানে কি বলবো, খুব টাচ করেছে আর কি বিষয়টা। রবীন্দ্রনাথ যখন জীবন স্মৃতি লিখছেন, তখন জীবন স্মৃতি অনেক মানে উনি ওনার ছোটবেলাকার কথা লিখছেন আর কি। তো এখানে একটা কথা আমার খুব ভালো লেগেছে আর কি, যে উনি নাচের কথা বলছেন, যে একটু আগে থেকে বলছি, ঘরের গৃহিণী বলিলেন, এবার তবে নৃত্য শুরু করা যাক। আমার নৃত্যের কোনো প্রয়োজন ছিল না, ও শরীর মনের অবস্থাও নৃত্যের অনুকূল ছিল না। ও কিন্তু অত্যন্ত ভালো মানুষ, যাহারা
জগতে তাহারা অসাধ্য সাধন করে। সেই কারণে যদিচ এই নৃত্য সভাটি সেই যুবক যুবতীর জন্যই আহুত, তথাপি 10 ঘন্টা উপবাস পর 2 খণ্ড বিস্কুট খাইয়া 3 কাল উত্তীর্ণ প্রাচীন রমণীদের সঙ্গে নৃত্য করিলাম। একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেটা উনার একটা আমন্ত্রণ ছিল। সেই আমন্ত্রণে রবীন্দ্রনাথের ট্রেন একটা বিভ্রাট ঘটে, তাতে উনি প্রায় সন্ধ্যে 6টায় যেখানে পৌঁছানোর কথা, সেটা উনি রাত্রি 9টায় ওখানে পৌঁছেছিলেন। কিছুই খাওয়া দাওয়া জোটেনি এবং 1 পেয়ালা চা খেয়েছিলেন। সব সুন্দর একটা এখানে বিবরণ একটা জীবন স্মৃতিতে উনি দিয়েছেন। এবং তারপরে উনি নাচ করেছিলেন এই প্রৌঢ়া মহিলাদের সঙ্গে। এখানে দেখো, 3 কাল উত্তীর্ণ প্রাচীন রমণীদের সঙ্গে, এই কথাটাকে আমি আন্ডারলাইন করতে চাই। রবীন্দ্রনাথ ওই 17-18 বছর বয়সের একটি ছেলে, তিনি নাচ করছেন ওই রকম প্রৌঢ়া রমণীদের সঙ্গে, এবং সেই নৃত্য উনি কিন্তু আনন্দের সঙ্গে করছেন না, উনি করতে বাধ্য হচ্ছেন। তো সেটা উনি বলছেন। এবং আরেকটা বিষয় উনি খুব সুন্দর, আমার এইটাও আমাকে না বললে হয় না। পরবর্তীকালে উনি বলছেন যে পরের সকালবেলায় ইঙ্গ ভারতী বিধবাটি প্রাতরাশ খাইবার জন্য ডাকিয়া পাঠাইলেন। ইংরেজি দস্তুরে যাহাকে ঠান্ডা খানা বলে, তাহারই আয়োজন। অর্থাৎ গত রাত্রির ভোজের অবশেষে আজ ঠান্ডা অবস্থায় পাওয়া গেল। ইহাই অতি যৎ সামান্য, যদি কিছু অংশ যদি উষ্ণ বা কবুষ্ণ আকারে কাল পাওয়া যাইত, তা হইলে পৃথিবীতে কাহারও কোনো গুরুতর ক্ষতি হইত না। অর্থাৎ গতকাল উনি কিছু খেতে পাননি আর কি, সেই খাবারটা উনি পরের দিন সকালে খাচ্ছেন, সেটা বলছেন। অথচ আমার নৃত্যটা ডাঙায় তোলা কই মাছের নৃত্যের মতো এমন শোকাবহ হইতে পারিত না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন আমি মনে করি, কারণ আমার নৃত্যটি ডাঙায় তোলা কই মাছের নৃত্যের মতো এমন শোকাবহ হইতে পারিত না। অর্থাৎ কই মাছকে জল থেকে তুললে যেমন লাফায়, চটপট করে, তো উনি ওই সময় অভুক্ত অবস্থায় ওদের সঙ্গে ওই রকমই নাচ করেছেন, লাফানোর মতোই। কিন্তু উনি সেটা নিজে বলছেন যে আমার নাচ কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, তো তার এই যে একটা 17-18 বছর বয়সের ওনার রবীন্দ্রনাথের যে কথা, তার রবীন্দ্রনাথ কতটা মনোযোগী ছিলেন তার নাচের ক্ষেত্রে। উনি ইউরোপিয়ান ডান্স, বল ডান্স উনি শিখেছেন। আরো 2টি নাচের কথা আমরা জানতে পারি, যে 2টো নাচ রবীন্দ্রনাথ ওই সময় শিখেছিলেন। তো একটি ছেলে যে ওই রিদিমে, আর সত্যি কথা বলতে কি, এই বল ডান্স জিনিসটা কি সেটা কিন্তু আমরা যদি না দেখি, না বুঝি, কারণ ওটার মধ্যে পায়ের একটা সুন্দর কাজ থাকে, স্টেপিং এর একটা কাজ থাকে, এবং ওটা একক ভাবে হবে না, ওটা তোমার সঙ্গে তোমার যে পার্টনার, তাকেও ওই স্টেপিং গুলো একসাথে মেলাতে হবে। এবং সেইটার সঙ্গে মিউজিকের সঙ্গে জোড়া অর্থাৎ দুজন মানুষের একত্রিত ভাবে তাদের যে যাওয়া এবং ঘোরা। তুমি বল ডান্সের ছবি দেখলেই বুঝতে পারবে, বল ডান্সের নাচের ভিডিও আমাদের অনেক পাওয়া যায়। তো সেই যুগে, সেই সময় রবীন্দ্রনাথ ওই 17-18 বছর বয়সে ওই রকম একটা নাচ, ওই রকম একটা ডুয়েট ডান্স, আমি বেসিক্যালি বলবো ডুয়েট ডান্স, সেটাকে উনি রপ্ত করেছিলেন। পরবর্তীকালে এই যে রিদিম, এই যে ছন্দ ওনার মধ্যে এসেছিল, সেখান থেকে পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে নৃত্য নাটকের মধ্যে উনি কাজ করছেন, না ব্যালে দেখেও উনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন। নিশ্চয়ই, হ্যাঁ, ব্যালেটা তো উনি অনুপ্রাণিত হয়েছিলেন, যার জন্য নৃত্যনাট্য করেছিলেন। কিন্তু ব্যালের যা সংজ্ঞা, নৃত্যনাট্যের সংজ্ঞার ভিতরে তফাৎ আছে। হ্যাঁ, ব্যালে তো মিউজিকের ওপর একটা থিমকে আমরা তুলে ধরি, ঠিকই তাই। আর নৃত্যনাট্য উনি তখন নিজের গান, কবিতা, সেইগুলো লাগিয়ে একটা ড্রামা তুলে। আমরা জীবন স্মৃতিতে বাল্মীকি প্রতিভা বলে একটা বিষয় আছে, চ্যাপ্টার আছে, সেখানে বাল্মীকি প্রতিভাতে বলি রবীন্দ্রনাথ কিভাবে বাল্মীকি প্রতিভা রচনা করছেন। উনি ব্যালের চেয়েও বেশি প্রভাবিত হয়েছিলেন অপেরা থেকে। কারণ অপেরাতে কি হয়, ইউরোপিয়ান অপেরা গুলোতে কি হয়, অভিনয় যারা করেন তারা নিজেরা গান গেয়ে অভিনয় করেন। এইখান থেকে রবীন্দ্রনাথের প্রথম বাল্মীকি প্রতিভা তৈরি হলো গীতিনাট্য হিসেবে। রবীন্দ্রনাথ গীতিনাট্য, বাল্মীকি প্রতিভা যখন তৈরি করছেন, রবীন্দ্রনাথ বলছেন গানের সূত্রে নৃত্যের মালা, আর নৃত্যনাট্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলছেন নৃত্যের সূত্রে গানের মালা। তো এই যে দুটো জিনিস, আজকে গীতিনাট্যটা আজকে আমরা দেখতে পাই না, কারণ আজকের দিনে কিন্তু গীতিনাট্য আর নৃত্যনাট্য সব নৃত্যনাট্য হয়ে গেছে, গীতিনাট্য নেই। কারণ গান গেয়ে অভিনয় করার মতো সেই
পারঙ্গমতা আজকের দিনে আমি মানে বলতে বাধ্যই হচ্ছি, এটা আমাদের পক্ষে দেখা খুব কম যায়, দেখা যায় না। কারণ রবীন্দ্রনাথ যেটা নিজে করেছিলেন, নিজে ফিল করেছিলেন, নিজে দাদার সঙ্গে বসে বসে মিউজিক করেছেন, সুর করেছেন, এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটা নৃত্যনাট্যের মধ্যে একটা মেসেজ আছে, এমন নয় যে ওগুলোর মধ্যে কোনো মেসেজ নেই। চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, এগুলো সমস্তটাই চলছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই নাচের ধারাটা যখন আস্তে 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 করে উনি ফেলেন, উনি ত্রিপুরায় গেলেন, তার আগে গেলেন সিলেট। ত্রিপুরা রাজাদের সঙ্গে আমরা সবাই জানি ওনার ভীষণ সখ্যতা ছিল, এবং ত্রিপুরার রাজবাড়িতে উনি বসন্তরাস দেখলেন। আর মছিমপুরে, যেটা এখন বাংলাদেশে, আমার একটা খুব বড় সৌভাগ্য হয়েছিল যে কিছুদিন আগে আমি বাংলাদেশে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানের জায়গা যেখানে রবীন্দ্রনাথ প্রথম রবীন্দ্রনাথ যে মণিপুরী নাচ দেখেছিলেন, সেই যে মছিমপুরে মণিপুরী বস্তি, মণিপুরী যে গ্রাম, সেই গ্রামে আমি গিয়েছিলাম। সেই রাসমণ্ডপে যে মন্দিরে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, মণিপুরীরা তাকে নাচ দেখিয়েছিলেন রাখাল দাস, সেই রাখাল দাস কিন্তু রবীন্দ্রনাথ যেখানে করেছিলেন সেখানে আমি আমার নৃত্যের একটা মানে শ্রদ্ধার্ঘ্য রেখে এসেছি। এটা আমার পরম সৌভাগ্য। এবং আমি ওদের সাথে যখন আলোচনা হয়েছে, ওদের সাথে যখন আমার কথা হয়েছে, তখন যে রাখাল দাস রবীন্দ্রনাথ দেখেছিলেন ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে, ওইটাতে উনি এতটাই প্রভাবিত হয়েছিলেন, ওনার মনে হয়েছিল এই ছোট ছোট ছেলে মেয়েরা যদি আজকে এরকম ধরনের নাচ করতে পারে, তাহলে কেন আমার শান্তিনিকেতনের ছেলে মেয়েরা করতে পারবে না। এইখান থেকে ওনার মনে হয়েছিল যে তাহলে এইরকম ভাবে আমার শান্তিনিকেতনের ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে, ওদেরকে আমি এভাবে নাচের মধ্যে নিয়ে যাব, এবং সেই নাচ হবে আমার গানকে আশ্রয় করে। ফলে আমার গান হচ্ছে ভাবের গান, বারবার রবীন্দ্রনাথ বলছেন। তাহলে আমার গানের সঙ্গে যে নাচ হবে, সেই নাচটাও হবে ভাবের নাচ। কিন্তু এটা দুর্ভাগ্য যে আমরা আজকে শুধুমাত্র রবীন্দ্র নৃত্য বলছি। হয়তো রবীন্দ্র নৃত্য বলে আমরা যেহেতু রবীন্দ্রসঙ্গীত বলছি, সেই জন্য এক কথায় রবীন্দ্র নৃত্য বলে দিচ্ছি। কিন্তু নৃত্য শব্দের অর্থটা সাধারণভাবে আমরা যে মানে আমরা বলি যেভাবে, রবীন্দ্র নৃত্যটাকে আমরা কিন্তু তার আগে রবীন্দ্রনাথের আগে আমাদের রবীন্দ্র ভাবনৃত্য বললে ব্যাপারটা বোঝা যায়। কারণ রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের আমার কাছে মনে হয় এক একটা ছবি, এক একটা গল্প, এক একটা কথা। ফর এক্সাম্পল দেখো, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। এইটা যদি তুমি নাটকীয়তার মধ্যে দেখো, তুমি অঙ্গভঙ্গি করে এটাকে যদি তুমি নাচ বাদ দিয়ে একদম নাটকের আঙ্গিকে তুমি যদি বলো, তাহলে তোমার অঙ্গভঙ্গি হবে। রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভার যে ছবি আমরা দেখতে পাই, যেটা বহুল পরিচিত, সেই বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ যখন করছেন, তখন যুবা রবীন্দ্রনাথ, উনি কিন্তু যে পোশাকটা পরছেন তার মধ্যে ইউরোপিয়ান একটা ব্যাপার রয়েছে। এটা একটা বড় ব্যাপার। 2 নম্বর ব্যাপার, তুমি যদি দেখো রবীন্দ্রনাথের যে স্ট্যান্ডিং যে পশ্চার আমরা রয়েছে, তুমি দেখবে রবীন্দ্রনাথের একটা আঙুল সোজা হয়ে আছে। তার মানে কি, মানে একটা বাল্মীকি যে রাজা, বাল্মীকি যে দস্যুর যে শুধু নয়, তার মধ্যে যে একটা মানে সংস্কৃতির সে যে ধারা, তিনি যখন নিজেকে তার মানে সরস্বতীর প্রতি, তার বিদ্যার জানার প্রতি তার যখন আগ্রহ, তিনি যখন হেলায় লক্ষ্মীকে বিদায় দিচ্ছেন, তার যে রচনা, তার যে মানে লেখনী, তার যে সাহিত্যর মূল্য, সেই মূল্যটাকে যখন রবীন্দ্রনাথ তার অভিনয়ের মধ্যে দিয়ে আনছেন, সেটাও কিন্তু রবীন্দ্রনাথের খুব মানে কি বলবো, ভাবটাকেই রবীন্দ্রনাথ মূল ধরেছেন। আমার মনে আছে, আমার যেহেতু প্রীতি ভৌমিকের কথা বললাম, আমি ওনাকে আমি পেয়েছিলাম, অমিতাদিকেও পেয়েছি। তো আমি ওনাদের জিজ্ঞাসা করতাম, আচ্ছা রবীন্দ্রনাথ আপনাদেরকে কি বলতেন নাচের সময়? ওনারা কিন্তু বারবার আমাকে যেটা বলেছেন, যে গুরুদেব সবসময় একটা কথা বলছেন, তোরা যখন নাচ করবি আমার গানের কথার মানে বুঝে করবি। আজকে দুর্ভাগ্যের সঙ্গে এটা আমার মনে হয় যে আজকে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের গানে মানে বুঝে নাচ করার ব্যাপারটা থেকে বিরত থাকে। হয় মাস্টারমশাইরা তাদেরকে সেভাবে বোঝাতে পারেন না, কিংবা তারা বুঝতে পারে না। কারণ এখন তুমি দেখো, এই মানে কি বলবো, মানে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে স্বকীয়তা, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে, কারণ যন্ত্রের বাহুল্য। আমার মনে হয় রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা যখন নাচ করব, তখন সেই গানটাকে মানে বা কবিতাটাকে আমরা বারবার হৃদয়ঙ্গম করব, একদম করে তবে আমরা প্রকাশ করব। এবং আমি যদি শিক্ষক হই, আমার স্টুডেন্টকে আমি ঠিক সেইভাবে শেখাবো।
আজকে এই মিডিয়ার যুগে আমি দেখছি ফেসবুকে এতে অনেক নাচ অনেকে করছে, মানে যে একটা সামান্য একটা অর্থ, সেই অর্থটা কেউ প্রকাশ করতে পারে না, কি মুদ্রায় কি আঙ্গিকে, মানে যেটা অর্থ ঠিক তার উল্টোটা প্রকাশ করে। মানে এইটা আমাদের খুব পীড়া দেয়। মানে এই নিয়ে ওই জন্য মানে রবীন্দ্র নৃত্য খুব সোজা। এটা কিন্তু এখন যেটা হয়েছে সবাই রবীন্দ্র নৃত্য করে, এটা তুমি লক্ষ্য করো যে ক্লাসিক্যাল করুক না করুক সবাই রবীন্দ্র নৃত্য করে। রবীন্দ্র নৃত্য খুব সোজা, কিন্তু আমি বলি সব থেকে রবীন্দ্র নৃত্য সব থেকে শক্ত। না, তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ নিজে যেটা বারবার করে বলছেন যে আমি সুর দিয়েছি, আমি কথা দিয়েছি, আমি ছন্দ দিয়েছি, আমি যেটা দিতে পারিনি সেটা হচ্ছে ভাবটা তোরা দিবি। অর্থাৎ আমার গান যেন শুনে মনে হয় আমার গান। তুমি বিশ্বাস করবে না, রবীন্দ্রনাথের কয়েকটা মানে চিঠি আমি দেখেছি, আমি দু একটা চিঠির কথা এখানে উল্লেখ করতে চাই, যে কতখানি দুঃখের কথা, কতখানি বেদনার কথা রবীন্দ্রনাথ বলছেন তার গানের ব্যারিকেড করার জন্য, গানকে বাঁচানোর জন্য। তাহলে যে গানকে বাঁচানোর জন্য রবীন্দ্রনাথ এত কিছু বলছেন, তাহলে যখন সেই গানকে আশ্রয় করে আমি নাচটা করব, তাহলে কেন আমি এই বিষয়গুলো ভাববো না? আমি যা খুশি কেন করব? আমার পোশাক, আমার সাজসজ্জা, আমার আঙ্গিক, আমার গানের ভাব, এগুলো তো একটা বড় বিষয় হওয়ার কথা। কিন্তু এটা দুর্ভাগ্য যে আমরা বাঙালিরা এখন তো রবীন্দ্র নৃত্যে মানে পোশাকের মানে কি বলবো ঝলকানি বেশি হয়ে গেছে, নাচের থেকে পোশাকটা ভীষণ বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। কারণ কি উনি যেটা প্রথম করেছিলেন লাল পাড় সাদা শাড়ি ফুলের মালা, ঠিক আছে, সেই তখন আর্থিক অবস্থা যেরকম ছিল সেই অনুযায়ী, কিন্তু এখন ঠিক আছে আর্থিক অবস্থা হয়তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু পোশাকটা সম্বন্ধে একটু সকলেরই সচেতন হওয়া দরকার। আসলে আমার যেটা মনে হয়েছে যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, যে গানটা কি, গানটা করি কি প্রকৃতি পর্যায়ে, কোন পর্যায়ে, কোন প্রকৃতি পর্যায়ে। 2 নম্বর যেটা, যদি নৃত্যনাট্য হয় তাহলে কোন চরিত্রের নৃত্যনাট্যের বিষয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গানের ভাবটা কি। যদি গানের ভাব আমি বুঝতে না পারি, কারণ আমি যেটা কথাটা বললাম যে আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানকে আজকে আমরা ব্যবহারিক বিনোদনের পর্যায়ে নিয়ে গেছি। আর একটা জিনিস যেটা আমার বারবার মনে হয়, যারা নৃত্য চর্চা করেন, নৃত্য শিল্পী বা নৃত্য কর্মী, আমি এই কথাটা বলবো, তারা কিন্তু নিজেদেরকে প্রকাশ করতে ব্যস্ত, তারা রবীন্দ্রনাথকে প্রকাশ করতে চান না। বা আমি জানি না রবীন্দ্রনাথকে তারা কেন প্রকাশ করতে পারেন না, কারণ রবীন্দ্রনাথ সকলের কাছে কিন্তু আধার রবীন্দ্রনাথ, হ্যাঁ আধারটা রবীন্দ্রনাথ। সুন্দর অনুষ্ঠান, কিন্তু আমাদের সময় খুবই কম, তার ভেতরে আমাদের শেষ করতে হবে। তার ভেতরে আমি সুমিতকে খালি আরেকটি প্রশ্ন করব, এই প্রশ্নটা অনেক জায়গায় ওঠে, রবীন্দ্র নৃত্যে ঘুঙুরের প্রয়োজনীয়তা কতটা, তুমি যদি একটু বলো। দেখো, আমরা রবীন্দ্র নৃত্য বলো বা রবীন্দ্র ভাব নৃত্য বলো, যাই বলি না কেন, সেখানে আমরা একটা জিনিস দেখি যে অনেকে বলেন যে ঘুঙুর পরা বারণ আছে। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে দুটো বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে রবীন্দ্রনাথের গানের বিভিন্ন ধারা রয়েছে। টপ্পাঙ্গের গানের যে ধারাটা রবীন্দ্রনাথ তৈরি করেছেন, যেমন ধরো যে গানটা তাল ছাড়া গাওয়া হয়, যেমন চিরসখা, তারপরে বড় বিস্ময় লাগে। এখন এই সমস্ত গানের ক্ষেত্রে ভাব প্রধান গান তো এগুলো। এখন এই ভাব প্রধান গানের যদি নিত্য নির্মিতিতে আমি নিশ্চয়ই ঘুঙুরের ব্যবহার করব না। তার কারণ এখানে আমি ছন্দের কোনো ব্যবহার থাকে না, এখানে ভাব প্রধান গানগুলো। যদিও রবীন্দ্রনাথের সব করা গানই ভাব প্রধান, কিন্তু ছন্দময় যে ভাবযুক্ত গান, যেমন ধরো মম চিত্তে নিতে নিতে, হৃদয়ে আমার নাচেরে আজিকে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, তারপরে তো মোর বিনা ওঠে কোন সুরে বাজি, এই ধরনের যে গান, মোর ভাবনারে কি হয় মাতালো, আজি ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায়, বা ছন্দময় যত ধরনের গান আমরা দেখতে পাই, সেখানে কিন্তু ঘুঙুরের ব্যবহারের কোনো বাধা থাকার কথা নয়। কারণ আমরা ছবিতে দেখতে পাই যে রবীন্দ্রনাথ বসে আছেন মঞ্চে, সেখানে নৃত্যনাট্য যেখানে হচ্ছে সেখানে তো ঘুঙুরের ব্যবহার রয়েছে। ঘুঙুর পরেই তো মানে চরিত্র, নৃত্যনাট্যের চরিত্রে অর্জুন, চিত্রাঙ্গদা, তারা তো ঘুঙুর পরে রয়েছেন, তার মানে তো ঘুঙুরের ব্যবহার ছিল। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই ঘুঙুরের ব্যবহার থাকবে, কিন্তু তার আধিক্য থাকবে না।
এটা একটা নিশ্চয়ই ব্যাপার, কারণ আমরা কত্থক নৃত্যে ছন্দের ব্যাপারটা এখানে মেন দাঁড়াচ্ছে, সেইভাবে আমাকে জন্য নির্বাচন করতে হবে। একদমই তাই। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের গানের যে মানে সুমধুর যে মাহাত্ম্যটা, সেটা যেন নষ্ট না হয়। একদমই তাই, একদমই তাই। আজকের দিনে আমাদের যেটা হয়েছে, শান্তিনিকেতনে আমরা খুব একটা ঘুঙুরের ব্যবহার আমরা দেখি না, এটা কিন্তু আমার স্বীকার করতে কোনো ইয়ে নেই, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমি, যে আমরা রবীন্দ্রনাথকে পুজো করি, আমরা রবীন্দ্রনাথ আমাদের কাছে ভগবান, কিন্তু রবীন্দ্রনাথ যা বলছেন, রবীন্দ্রনাথ যা মেনে চলার কথা বলছেন, সেখান থেকে আমরা হয়তো অনেকটা দূরে। আমি সকলের কাছে সকলের কাছে এটাই নিবেদন থাকবে, আপনাদের প্রত্যেকের কাছে, যে আপনারা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যারা রবীন্দ্র চর্চা করছেন, যারা রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা করছেন, তাদের কাছে যেমন রবীন্দ্রনাথ একরকম, যারা রবীন্দ্রনাথ সাহিত্য চর্চা না করে রবীন্দ্রনাথ তাদের কাছে আরেক রকম। আমাদের নৃত্যশিল্পীরা যারা, তারা রবীন্দ্রনাথের গানকেই আধার করে থাকেন, তারা কিন্তু গানের যে বাণী, তারা গানের যে সাহিত্যর যে ভ্যালু, আমার মনে হয় সেই দিকে বোধহয় তাদের নজরটা কম। বেসিক্যালি আমার এই দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতায় আমি এটুকু বলতে পারি যে আমরা রবীন্দ্রনাথের গানের যে নৃত্য নির্মিতিগুলো দেখে থাকি, তার অধিকাংশই কিন্তু মানে বলা যায় যে সেখানে রবীন্দ্রনাথের গানের ভাবকে সঠিকভাবে প্রকাশ করা যায় কি যায় না, সেটা তার ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে। আমি শান্তিনিকেতনের থেকে যে নৃত্যধারার মধ্যে আমি থেকে দেখেছি, মোটামুটি ভাবে 25 থেকে 30টা মুভমেন্টস আমি বলে দিতে পারি, যে মুভমেন্টস গুলো প্রত্যেকটা নাচের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এটা আমার একটা রিসার্চের ব্যাপার হচ্ছে, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে এটা নিয়ে একটা কাজ শুরু করেছি, যে সত্যি রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র ভাব নৃত্য, রবীন্দ্র নৃত্যধারা, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নৃত্য, রাবেন্দ্রিক নৃত্য, যত নামে ডাকা যাক, আমরা যে নামেই ডাকি তাকে, বা যে নামেই আমরা তাকে অভিহিত করি, কিন্তু মূল বিষয়টা তো রবীন্দ্রনাথ। ফলে যদি এটা হয়ে থাকে রবীন্দ্রনাথ, তাহলে আমার একান্ত নিবেদন আপনাদের সকলের কাছে যে আপনারা রবীন্দ্রনাথের গানের বা নৃত্যনাট্যের ভাবধারাটাকে বুঝবেন, তারা গানের মানেটাকে বুঝবেন, কোন পরিস্থিতিতে কি প্রকৃতি পর্যায়ে হচ্ছে কিনা, কোন রঙের শাড়ি পরতে হবে, কি ধরনের সাজসজ্জা করতে হবে। কারণ বিনোদনের নাচ আজকে কিন্তু গ্রাস করে নিয়েছে আমাদের সকলের কাছে। আপনারা জানেন বহুল জনপ্রিয়তা এই জি বাংলার যে সমস্ত নৃত্যগুলো আমরা দেখে থাকি, তার কিন্তু প্রভাব আজকে রবীন্দ্রনাথের গানের পোশাক থেকে শুরু করে তার সাজসজ্জার মধ্যে পড়েছে। এবং চলচ্চিত্র নিয়ে যদি একটাই কথা আমি বলবো, চলচ্চিত্রে রবীন্দ্রনাথ কখনোই তার গানকে ব্যবহার করতে চাননি, কিন্তু গান ব্যবহার হয়েছে। চলচ্চিত্রতে যে রবীন্দ্রনাথের গান যারা ব্যবহার করেছেন, আপনি দেখবেন ক্যাটাগরিক্যালি আমি কয়েকজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম বলতে পারি। তরুণ মজুমদার, তার ছবিতে দেখবেন দাদার কীর্তিতে তিনি চিত্রাঙ্গদার একটা অংশ মানে দেখিয়েছেন, তার ছবিতে রেখেছেন, কিন্তু সেই কম্পোজিশনটা করেছিলেন অসিত চট্টোপাধ্যায়। তো সেই যে নাচের কম্পোজিশন, সেই নাচের কম্পোজিশন যদি আপনারা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেখানে চিত্রাঙ্গদা তার পোশাক পরিচ্ছদ, তার ব্যবহার, তার আঙ্গিক একরকম ভাবে গেছে। কিন্তু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ কিন্তু উদয় শঙ্করকে কোনোদিনই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নাচ শেখানোর জন্য আমন্ত্রণ জানাননি। এর কারণ কি ছিল? যেহেতু আমি নৃত্য চর্চার মধ্যে আছি শুধু নয়, আমি ছাত্রছাত্রীদের নৃত্যটা পড়ানোর চেষ্টা করি, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, তাদেরকে নিয়ে আমি গবেষণা করি। সেই কারণে আমার সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের কিন্তু ততটাই রবীন্দ্রনাথ নিয়েছেন, ততটাই রবীন্দ্রনাথ করেছেন যতটা তার প্রয়োজন ছিল। উনি কিন্তু তার বেশি জাননি। শান্তিদেব ঘোষের সঙ্গে যখন আমার কথা হয়েছে, ওনাকে পাঠিয়েছেন নাচ শেখার জন্য, বলেছেন তুই 6 মাস শিখে আয়, ওই যতটুকু 6 মাসে শিখে আসবে ওইটুকুই আমার গানের ক্ষেত্রে তুই ব্যবহার করবি। শৈলজারঞ্জন মজুমদারের সঙ্গে উনি চিঠিতে লিখছেন, তোমার সঙ্গে আমার নৃত্যকলা বিষয়ে মোকাবিলা হবে। আপনি ভাবতে পারছেন শৈলজারঞ্জন মজুমদার, যাকে রবীন্দ্রনাথ মানে সবচেয়ে বেশি দায়িত্ব দিয়েছেন সঙ্গীত ভবনের, তাকে রবীন্দ্রনাথ তার সঙ্গে নৃত্য কলা নিয়ে মোকাবিলা হবে এইটা বলছেন। তার মানে নৃত্যকলা কিন্তু রবীন্দ্রনাথের মননে শুধু নয়, রবীন্দ্রনাথের সবকিছুকেই ছেয়েছিল। সেই নাচকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা আমাদের সকলকে নিয়ে ভাবতে হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং শ্রীরামপুরের এই বেতার বাণী সমস্ত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলীকে
আমার সশ্রদ্ধ নমস্কার। সেই সঙ্গে আমাদের প্রিয় ডাক্তারবাবু যিনি রয়েছেন প্রদীপ কুমার দাস, যার আমন্ত্রণে আজকে আমি শান্তিনিকেতন থেকে এসেছি, তাকেও আমি আমার নমস্কার জানাই। রীতাদি, তোমাকেও নমস্কার, তুমি আমাদের অগ্রজা রবীন্দ্রভারতীর। অনেক রবীন্দ্রনাথ নিয়ে অনেক কিছু বলার আছে, সুমিতকে পেয়ে আমরা খুব অল্পই পেলাম। দর্শক মণ্ডলী, আপনারা এটা ভালো লাগলে আপনারা এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের।